গাইজ, আজকের ভিডিওতে যে টাস্কটা আমি দিচ্ছি সেটা 2 দিনের মধ্যে কমপ্লিট করো। দিয়ে নেক্সট ভিডিও দেখা হবে। তো দেখো, বলছি a preposition is usually placed before its object. আমি কি বলেছি? প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকবে। তোমরা সব জায়গায় দেখে এসছো যে অবজেক্টের আগেই প্রিপোজিশনটা বলে। ইন দ্য রুম, ঠিক আছে? ঠিক আছে? তাহলে ইন দ্য রুম, রুম হচ্ছিল অবজেক্ট, ইন হচ্ছিল তার প্রিপোজিশন। তারপরে ইন, ইনটা হচ্ছিল অবজেক্ট, টুটা হচ্ছিল তার প্রিপোজিশন। বাট কিন্তু sometimes it placed after it, মানে কি এই প্রিপোজিশনটা অবজেক্টের পরে কিছু কিছু জায়গায় বসতে পারে। ইন দ্য ফলোইং কেসেস, এই নিচে দেওয়া কেসগুলো ক্ষেত্রে বুঝে রাখো। when the object is the interrogative pronoun understood, ঠিক আছে? যখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন যখন থাকবে, ওকে, যেমন ফুল, এইসব ইন্ট্রোগেটিভ প্রোনাউন যখন থাকবে, তখন আমরা এরকম করে লিখবো না whom are you talking, তুমি কার সাথে কথা বলছো। মানে তো এটাই দাঁড়াচ্ছে যে তুমি কার সাথে কথা বলছো, বাট ইট ইজ গ্রামাটিক্যালি রং। আমরা লিখবো হু আর ইউ টকিং টু। তাহলে এই টুটা কার অবজেক্ট? এই টু এর অবজেক্ট কে? এই যে, ঠিক আছে? এই হুটা হচ্ছে এটার অবজেক্ট, এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর হুটা হচ্ছে অবজেক্ট কার? ওকে। তারপর হু, হুম আর ইউ টকিং টু, একই ব্যাপার, কারেক্ট। এবং হুটা কার অবজেক্ট? টু এর অবজেক্ট। ওকে। তো বলার উদ্দেশ্য এটা যে কিছু কিছু ক্ষেত্রে হুটা পরেও বসতে পারে। তারপর অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, ওকে, কি ব্যাপারে কথা বলছো, মানে তো পরিষ্কার, বাট দেখো দিস ইজ গ্রামাটিক্যালি রং। রাইট ইজ হোয়াট, দেখো তারপরটা লেখা আছে যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আমরা এরকম করে বলি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এবং হোয়াট আর ইউ টকিং এরকম আমি শুনতে খারাপ লাগে, এরকম আমি বলবো না। হোয়াট ইজ দ্য রাইট ফর্ম? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এটা হচ্ছে রাইট ফর্ম। ওকে। তারপর ফর হোয়াট আর ইউ লুকিং, তুমি কি দেখছো বা কি খুঁজছো, তাহলে সেটা রাইট ফর্ম কি হবে? হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, রাইট? তারপর ফর হোয়াট আর ইউ ওয়েটিং, তুমি কি জন্য ওয়েট করছো, তুমি কি জন্য ওয়েট করছো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তুমি কি জন্য ওয়েট করছো, এটা হচ্ছে রাইট। তাহলে দেখো প্রত্যেকটাই দেওয়া আছে, প্রথম গুলো রং এবং তার পরের গুলো সেটা কিরকম ভাবে ঠিক করা যায় সেই ফর্মটা লেখা আছে, রাইট? তারপরে দেখো বলছে যে when the object of the preposition is a relative pronoun, ভালো করে দেখো, when the object of the preposition is a relative pronoun that, মানে that যখন থাকবে তখন কি হবে? This is the book, this is the book, for that I have been looking, I have been looking, তার মানে কি এটাই হচ্ছে সেই বুক, যেই বুকটার জন্য আমি খোঁজ করছিলাম। কিন্তু এটা শুনতে কিরকম একটা অদ্ভুত লাগছে না? যে দিস ইজ দ্য বুক ফর দ্যাট, দ্যাট তো হচ্ছিল অবজেক্ট, ঠিক আছে, ফর এর অবজেক্ট, বাট শুনতে কিরকম লাগছে? তাহলে আমি এটা কিরকম ভাবে লিখতে পারি? দিস ইজ দ্য বুক দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর, দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর, তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কিন্তু আসলে বুক, কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে এই বুকটাকেই বোঝানো হয়েছে, এবং তার প্রিপোজিশন কি? ফর। বুঝতে পেরেছো? এটা হচ্ছিল রাইট ফর্ম। তারপর দিস ইজ দ্য পিকচার অফ দ্যাট শি অলওয়েজ টক্স, তার মানে কি এটাই হচ্ছিল সেই পিকচার যার সম্বন্ধে সে সবসময় কথা বলে। ওকে। তাহলে এটা কি হবে? দিস ইজ দ্য পিকচার দ্যাট শি অলওয়েজ টক্স অফ, এটা হচ্ছিল রাইট ফর্ম, এটা হচ্ছিল তার আগেরটা wrong। তার মানে ভালো করে দেখো, দিস ইজ দ্য পিকচার, এই পিকচারটা হচ্ছিল এখানে অবজেক্ট, যেটা রিলেটিভ প্রনাউন দ্যাট, এবং কার অবজেক্ট? এই প্রিপোজিশনটার অবজেক্ট। ওকে। When an infinitive qualifies a noun, the preposition should place after the infinitive. বলছে যখন কোনো ইনফিনিটিভ ভার্ব থাকবে, it is not a safe place to live, it is not a safe place to live, এখানে ইনফিনিটিভ কি? 2 প্লাস বি ওয়ান, ইনফিনিটিভ এটা। তারপরটা দেখো, ইনফিনিটিভ কোনটা? হি গেভ মি এ পেন টু রাইট, টু রাইটটা হচ্ছিল ইনফিনিটিভ। তারপরটা দেখো, হি গেভ মি মানি টু স্পেন্ড, এই টু স্পেন্ডটা হচ্ছিল ইনফিনিটিভ। এবার বলছে যখন এরকম ইনফিনিটিভ তার আগের ভার্বকে, সরি তার আগের নাউনকে ডিনোট করবে,
বলছে যে কোয়ালিফাইজ এ নাউন, তার আগে নাউনকে ডিনোট করবে। বলছে ইট ইজ নট এ সেফ প্লেস। তার প্লেসটা কি নাউন, সেফটা কি অ্যাডজেক্টিভ, এটা কি আর্টিকেল, আর্টিকেলের পর একটা নাউন আসতেই হয়, মাঝখানে কি থাকতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, রাইট? তো ইট ইজ নট এ সেফ প্লেস, প্লেসটা হচ্ছে নাউন, প্লেসটাকে কি ডিনোট করছে, টু লিভ, কিরকম প্লেস, বসবাসযোগ্যর মতো, ঠিক আছে। তারপর পেনটাকে কে ডিনোট করছে, পেনটা কিরকম, টু রাইট, লেখার যোগ্য, ঠিক আছে। মানিটা কিরকম, টু স্পেন্ড, ব্যবহারের যোগ্য, ঠিক আছে। তো বলছে যে কোনো, যে যখন যখন দরকার হবে তখন আমি তারপরে তারপরে প্রিপোজিশন বসাতে পারি, যেমন এখানে প্রিপোজিশন বসাতে পারি। কিন্তু দেখো এটা আবার প্রিপোজিশন বসানোর কোনো দরকার নেই, তো আমি বসাবো না। বলছে ইট ইজ নট এ সেফ প্লেস টু লিভ ইন, এরকম করে লিখতে হচ্ছে। তারপরটা কি বলছে, হি গেভ মি এ পেন টু রাইট উইথ, এরকম করে লিখতে হচ্ছে। হি গেভ মি মানি টু স্পেন্ড উইথ, ইন, এইসব কি দরকার হচ্ছে, টু স্পেন্ড যথেষ্ট, তাহলে এখানে আর কিছু দরকার, ঠিক আছে। তো যেখানে যেখানে এরকম ইনফিনিটিভ তার আগে নাউনকে ডিনোট করবে, সেখানে সেখানে আমি কি করব, তারপরে প্রিপোজিশন বসাবো, ওকে, যদি দরকার পড়ে তবে। তো দেখো আমরা রুল নাম্বার ওয়ানে যেগুলো পড়লাম সেগুলো না, সেন্টেন্স গুলো তোমাকে মুখস্থ করতে হবে, আর কোন সেন্টেন্স গুলো হতে পারে না সেটাও জানতে হবে। যেমন টু হুম ইউ আর টকিং, এটা হবে, হুম ইউ আর টকিং টু, এটা হবে, ঠিক আছে। তো তোমার বাড়িতে কাজ কি হবে, এইগুলো খাতায় নোট করে মুখস্থ করা, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে, ছয়, সাত, এগুলো কিন্তু এক ধরনের আহ মাথায় যেন চলে আসে, okay? সেই মাথায় আসানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে লিখে লিখে এটা প্র্যাকটিস করতে হবে। আমিও করেছিলাম, তোমাদেরও তাই করতে হবে, এটা কিন্তু প্রপার ওয়ে। মানে এরকম পড়ে গেলাম, পড়ে গিয়ে কোনো খুব একটা লাভ হবে না, কারণ কি পড়ে তুমি ভুলে যাবে, ওকে। তো এখন তোমাদের এই পুরো সপ্তাহটা কাজ কি হবে, এগুলো পড়া, লেখা এবং মুখস্থ করা। দেখবে এক সপ্তাহে তুমি লিখছো, মুখস্থ করছো, লিখছো আবার পড়ছো, লিখছো আবার পড়ছো, তাহলে করতে করতে না তোমার মেমোরিতে এটা ঢুকে যাবে। নেক্সট, নেক্সট দেখো রুল টু ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, খুব খুব ইম্পর্টেন্ট। বলছে যে তুই কি বলছে, অ্যাজ এ রুল নো প্রিপোজিশন ইজ প্লেসড আফটার দ্য ফলোইং ভার্বস, মানে এই যে ভার্বস গুলো লেখা আছে এগুলোর পরে না কোনো প্রিপোজিশন বসবে না, when these verbs are used in active voice, অ্যাক্টিভ ভয়েসে যখন ইউজ হবে তখন এগুলোর পরে আর বসবে না, সরি, এগুলোর পরে এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসবে না। যেমন স্ট্রেস, তারপরে emphasize, ঠিক আছে, ডিসকাস, ইনভেস্টিগেট, কম্প্রাইজ, ঠিক আছে, তারপর অ্যাকম্পানি, হ্যাঁ, তারপর কনসিডার, ভায়োলেট, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে মেন হচ্ছে এই এমফাসাইজটা ইম্পর্টেন্ট, ডিসকাস ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেট ইম্পর্টেন্ট, কম্প্রাইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাকম্পানি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো খুব খুব ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো প্রথমে কি বলছে, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য কেস। এবার দেখো এখানে বলেছে কি, তোমাকে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তো তুমি you don't need to put the preposition after the this kind of verbs, right? তাহলে ইনভেস্টিগেশন কি এই ভার্বের ইয়ের মধ্যে আছে, হ্যাঁ আছে, ইনভেস্টিগেট, ওকে। তো ইনভেস্টিগেশন এটা কি প্যাসিভ ভার্বে ইউজ হয়েছে কি অ্যাক্টিভ ভার্বে ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব প্লাস ভিআইএনজি, তার মানে তো এটা তো অ্যাক্টিভ ভয়েস। যদি প্যাসিভ হতো তাহলে কি হতো, আর বিং ইনভেস্টিগেটেড, এরকম তো, কিন্তু সেরকম তো লেখা নেই, আর ইনভেস্টিগেটিং। আমরা কি করি, অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভ, অক্সিলারি ভার্ব প্লাস ভিআইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। আমরা তো এটাই পড়েছি তাই না। তো পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য কেস, তাহলে এই ইনটু এটা আমার দরকার নেই, কারণ কি প্রথম কথা এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে আছে, আর সেকেন্ড কথা কি এই যে ভার্বটা আছে এটা এইগুলোর মধ্যে পড়ে, এই ভার্বগুলোর মধ্যে পড়ে। দেখো স্ট্রেস মানে হচ্ছিল একটা জিনিস বোঝানো, এমফাসাইজ মানে একটা জিনিস বোঝানো, ঠিক আছে, ডিসকাস মানে আলোচনা করা, ইনভেস্টিগেট মানে সন্ধান করা, কম্প্রাইজ মানে একত্রিত, কম্প্রাইজ দেখো এরপরে সেন্টেন্স থাকবে কম্প্রাইজ। তারপর অ্যাকম্পানি মানে হচ্ছিল সঙ্গ দেওয়া, ঠিক আছে, কনসিডার মানে হচ্ছিল কনসিডার করা, জানো তো, ভায়োলেট মানে হচ্ছিল না করা বা না মানা, ডিমান্ড মানে হচ্ছিল চাওয়া, ডিসেম্বল মানে একরকম দেখতে, তারপর পারভেড মানে হচ্ছিল রক্ষা করা, গড পারভেজ দা, পারভেডস দা ওয়ার্ল্ড, এরকম পারভেড। তারপর
প্রিসিড মানে হচ্ছিল আগে, সাকসিড মানে হচ্ছিল পরে, রিচ মানে হচ্ছিল পৌঁছানো, রিজাইন মানে হচ্ছিল রিজাইন করে দেওয়া, ঠিক আছে। তারপর তারপর অ্যাটাক মানে হচ্ছিল আক্রমণ, ইনভেড মানে হচ্ছিল আক্রমণ, রেজিস্ট মানে আটকানো, এন্টার মানে ভেতরে ঢোকা, এসইউ মানে হজম করা, এসইউ মানে হি এসইউ দা হিউমিলিয়েশন, ঠিক আছে, সেই অপমানটাকে হজম করে ফেললো, ঠিক আছে। বিফল মানে মিজারি বিফল আপন হিম, ঠিক আছে। তো বিফল এখানে কি হয়, যে বিফল মানে হচ্ছে উপরে পড়া, হ্যাঁ, বি ফেল বি ফলেন এরকম থার্ড ফর্ম তোমরা তো ভালো করে এসছো, আমি আগের ভিডিওটা দিলাম, ঠিক আছে। তারপর অর্ডার, তারপর অর্ডার মানে অর্ডার করা, ডাইরেক্ট মানে হচ্ছে অর্ডার করা, জয়েন করা হচ্ছে জয়েন করা, সাইন এফেক্ট, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, বোর্ড মানে হচ্ছে ধরা, বোর্ডের দ্য ট্রেন, ঠিক আছে, এরকম। তারপর ডিসক্রাইব মানে হচ্ছিল মানে বোঝানো, ব্যাখ্যা করা। তারপর অ্যাওয়েট মানে হচ্ছিল অপেক্ষা করা, ল্যাক মানে হচ্ছিল খামতি, রিগ্রেট মানে হচ্ছিল আফসোস, আর কনসার্ন মানে হচ্ছিল চিন্তা। তো এই সবগুলো ওয়ার্ড আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে। তো এগুলোর পরে আমরা চেষ্টা করব যেন আমাদের প্রিপোজিশন লাগাতে হয় যখন এরা অ্যাক্টিভ হয়ে থাকবে, রাইট। The teacher emphasized on the need of discipline, তাহলে emphasized on হবে কি emphasize the need of discipline। তাহলে আমি যদি এটাকে প্যাসিভে করি, the need of discipline in life is emphasized by the teacher, তখন is emphasized বা was emphasized, এখানে তো was emphasized হবে, তো was emphasized তখন কিন্তু হতে পারে সেন্টেন্স অনুযায়ী, তারপরে হতে পারে, ঠিক আছে। বাট যখন অ্যাক্টিভে থাকবে তখন আমি প্রিপোজিশন নেব না। I have ordered for his transfer, I have ordered his transfer, এটা হবে, ঠিক আছে। তারপর I shall discuss about the problem with you, I shall discuss the problem with you, okay? তারপর Sony resembles with her mother, তাহলে resembles her mother তার মানে তাকে দেখতে না অনেকটা তার মায়ের মতো, ঠিক আছে। তারপর our college comprises of classrooms, comprises classrooms, ঠিক আছে। তারপর তারপর ইন্ডিয়া হ্যাজ নেভার অ্যাটাকড অন এনি কান্ট্রি, ইন্ডিয়া হ্যাজ নেভার, ইন্ডিয়া কোনো অ্যাটাক করেনি, অ্যাটাক অন হবে না, অ্যাটাক এনি কান্ট্রি। তারপর শি প্রমিসড টু অ্যাকম্পানি মি উইথ দ্য অ্যাকম্পানি মি টু দ্য পার্ক, ঠিক আছে, সে আমার সাথে যাবে, এটা আমাকে বলেছিল, ঠিক আছে। তারপর তারপর দ্য কমিটি ইজ কম্প্রাইজড 5 মেম্বার্স, ঠিক আছে, কম্প্রাইজ অফ, আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তার কারণ কেন ঠিক আছে দেখো, ইজ কম্প্রাইজড, ইজ কম্প্রাইজ মানে কি, এই যে এই জিনিসটা চলে যাবে এই সূত্রটা, মানে অক্সিলারি ভার্ব প্লাস V3, ওকে। তো ইজ কম্প্রাইজ অফ 5 মেম্বার্স। নেক্সট নেক্সট কি বলেছে, combination of two with verbs of communication before the objects advise, tell, ask, beg, command, encourage, request, inform, order, urge, ঠিক আছে, এক্সেট্রা। আমি নিজেও বুঝতে পারলাম না কি করলাম আমি। তো কমিশন অফ টু উইথ দ্য ভার্বস, এই সব ভার্বস গুলোর ক্ষেত্রে আমি টুকে অ্যাভয়েড করবো, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তো কি বলেছে, আই অ্যাডভাইজ টু হিম টু গো, আই অ্যাডভাইজড হিম টু গো, দেখো শুনেই তো কেমন লাগছে, তাই না। তো অ্যাডভাইজড এর পর এই ধরনের জিনিসের পর অ্যাডভাইস, টেল, আস্ক, বেগ এগুলোর পর কখনো টু হবে না। তারপর আই ইনফর্মড টু দ্য পুলিশ, আই ইনফর্ম দ্য পুলিশ, টু দ্য পুলিশ হবে না, আই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ইনসিডেন্ট। তারপর আই এনকোয়ার্ড অফ হিম, অফ তো হতে পারে, আমি তো বলিনি অফ হবো না, আমি কি বলেছি, ওটা আমি অ্যাভয়েড করবো, রাইট। তো আমি এই জন্য বলছি দেখো, একটাতে অফ হলো আরেকটাতে টু হলো না, তো এই সেন্টেন্স গুলো না মুখস্থ করতে হবে, মুখস্থ, আর কিরকম ভাবে মুখস্থ করবে, মুখস্থ করতে হলে তোমাকে তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো খাতায় লিখতে হবে, শান্ত মাথায়, একদিন পড়বে পরের দিন লিখবে, একদিন পড়বে পরের দিন লিখবে, এই করে 3 বার লেখো আর 3 বার পড়ো, মানে 6টা দিন তোমরা 3 বার লেখো 3 বার পড়ো, দেখো আরামসে মুখস্থ হতেই হবে, রাইট। তারপর দেখো Number 3, okay, বলছে ইউজ অফ প্রিপোজিশন ইন রিলেশন টু ইটস অবজেক্ট, বলছে অবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের কি কি নিয়ম হতে পারে। দেখো এখানে না ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ঠিক আছে, একটা ভার্ব ধরো তার দুটো অবজেক্ট হতে পারে, বলেছিলাম, একটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট।
এবার দেখো ডাইরেক্ট অবজেক্ট কি দিয়ে হয়? হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওয়্যার দিয়ে কোশ্চেন করলে অথবা হুম দিয়ে কোশ্চেন করলে, ঠিক আছে, হয় না সরি, ঠিক আছে, কি বলছি আমি, মাথা খারাপ হয়ে গেছে। হুম, WHOM হুম, অথবা WHO হু, এই দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমি ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। যেরকম হি গেভ এ পেন টু মি। আর বলো তাহলে ডাইরেক্ট অবজেক্ট কি আছে? গেভ তো হচ্ছিল ভার্ব, ঠিক আছে। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছিল মি, তাই না? তাহলে হি গেভ হোয়াট, উত্তর আসে পেন, তাহলে পেন ইজ আ ডাইরেক্ট অবজেক্ট টু দ্য given verb. Okay, the verb is give and its direct object is pen. Okay, আর আমি যদি বলি টু হুম, তো তুমি বলবে মি, তাই না? তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট কি? মি, তাই না? তো এবার দেখো, এবার আসো রুলসে। ওকে, বলছে কি? বলছে omission of preposition before indirect object। এই যে ইনডাইরেক্ট অবজেক্ট আছে, এটার আগে যে প্রিপোজিশন আছে সেটার omission-এর কি নিয়ম আছে সেটা বলছে। বলছে এইসব ভার্বগুলোর ক্ষেত্রে ব্রিং, গিভ, লেন্ড, প্রমিস, লিভ, সেল, হ্যাঁ, বাই, শো, টেক, ফেচ মানে হচ্ছিল আনা, টেল, হ্যান্ড, হ্যান্ড মানে হচ্ছিল সাহায্য করা, ঠিক আছে। তারপর সেন্ড, সেন্ড মানে হচ্ছে পাঠানো, সাইন, তারপর রিড, কস্ট, প্লে। এ তো এই ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর ক্ষেত্রে কি কি নিয়ম হতে পারে ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে? দেখো বলছে আই শ্যাল ফেচ ইউ বুকস ফ্রম মার্কেট। ঠিক আছে, তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছিল ইউ একটা অবজেক্ট, একটা হচ্ছিল বুকস একটা অবজেক্ট। এবার তোমাদের কাজ হবে বলা কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। ফেচ হোয়াট, অ্যান্সার কি আসে? বুকস। তাহলে হোয়াট এর অ্যান্সার যেটা দেয় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, রাইট? দেখো এটা দেখে দেখে বলো, ঠিক আছে, এটা দেখে দেখে বলো। তো যেটা হচ্ছিল হোয়াট এর অ্যান্সার দেয় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো বলছে বুকসটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ইউ তো বলবে যে ইউ। ওকে, ইউ হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তারপর তারপর দেখো তারপরেরটা কি আছে। আমি আগে এইগুলো পড়ে যাচ্ছি, ঠিক আছে, আগে আমি এগুলো পড়ছি, তারপরে আমি সেটাকে আরো কিরকম ভাবে লেখা যায় সেটা বলবো। তার ফাদার লেফট হিম লার্জ প্রপার্টি, ঠিক আছে। তাহলে হচ্ছিল তার বাবা রেখে গেছিল তার জন্য অনেক বড় প্রপার্টি, ঠিক আছে। তাহলে হিমটা কি? ফর হুম, ফর হিম। তাহলে হিমটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট। আর হোয়াট, উত্তর আসবে লার্জ প্রপার্টি। লার্জ প্রপার্টিটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, রাইট? তারপর আই শ্যাল বাই ইউ দিস নেকলেস, তাহলে হচ্ছিল হুম, ইউ, হোয়াট, দিস নেকলেস। ওকে, তাহলে হচ্ছিল তোমাকে এই নেকলেসটা দেবো। ওকে, তো ইউটা কি? টু হুম, ইউ, আর হোয়াট, দিস নেকলেস। তো দিস নেকলেসটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইউটা হচ্ছিল কি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তারপর আই শ্যাল ফাইন্ড রবিন এ নাইস জব। তাহলে হোয়াট এর কোশ্চেনের অ্যান্সার কি আসে? নাইস জব। আর হুম, রবিন। তাহলে হুম, রবিনটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট, আর নাইস জবটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তারপর উইল ইউ সাইন মি, সরি, উইল ইউ সিং, এটা সাইন বলেছিলাম না, সিং সিং সিং, ঠিক আছে। উইল ইউ সিং, SIGN হচ্ছে সাইন, SIGN হচ্ছে সাইন, আর SING হচ্ছে সিং, মানে গান করা। ওকে, তো বলছে উইল ইউ সিং মি এ সং, তুমি কি আমার জন্য একটা গান গেয়ে দেবে? তো আহ, আচ্ছা সাইনের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, SIGN। এখানে কি লেখা আছে? আই সাইন এ চেক টু হিম, আই সাইন হিম এ চেক, এরকম করে সেম। হ্যাঁ, তো ইউ উইল সাইন মি এ, ইউ উইল সিং মি এ সং, তাহলে সিং হচ্ছিল এখানে ভার্ব, তাহলে মিটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট, আর হোয়াট এর অ্যান্সার আসে এ সং, তো এটা ডাইরেক্ট অবজেক্ট, রাইট? এবার দেখো প্রত্যেকটাই আমি প্রত্যেকটা সেন্টেন্সেই আমি দুটো করে জায়গায় দাগ দিয়েছি, একটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট। এবং প্রত্যেকটা সেন্টেন্সেই না প্রথমে ভার্ব বসেছে, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট বসেছে, তারপর ডাইরেক্ট অবজেক্ট বসেছে। ভালো করে দেখো প্রথমটা ফেচ,
মানে ভার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট মানে ইউ প্লাস ডাইরেক্ট অবজেক্ট মানে বুকস। তারপরটায় লেফট মানে ভার প্লাস হিম মানে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস লার্জ প্রপার্টি মানে ডাইরেক্ট অবজেক্ট। তো এরকম করে সবগুলোতে ভার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট এরকম করে বসেছে। এবার আমি সেকেন্ড সেন্টেন্স গুলো বলবো, ঠিক আছে? সেকেন্ড সেন্টেন্স গুলো তার মানে এটা বলবো, এটা বলবো, এটা বলবো, এটা বলবো, আর এটা বলবো। ওকে, দেখো প্রথমটা সাবস্টিটিউট, সেকেন্ডটা দুটোই ঠিক। আমি বলছি না একটা ভুল, দুটোই ঠিক। ওকে, প্রথমটা কি আছে? প্রথমটা হলো ভার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখো সেটা কি আরো কিরকম ভাবে লেখা যায়। আই শ্যাল ফেচ বুকস মানে ডাইরেক্ট অবজেক্ট আমি আগে বসালাম, ফর ইউ ফ্রম মার্কেট। তার মানে কি এখানে আমি অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আগে, আর সরি এখানে ডাইরেক্ট অবজেক্ট আগে আর ইনডাইরেক্ট অবজেক্ট পরে। তারপরেরটা my father, her father left large property. Okay, large property মানে ডাইরেক্ট অবজেক্ট আগে আর হিমটা পরে। তারপরেরটা I shall buy this necklace for you, তার মানে ডাইরেক্ট অবজেক্ট আগে আর ইনডাইরেক্ট অবজেক্ট পরে। তারপরেরটা I shall find a nice job, তার মানে কি ডাইরেক্ট অবজেক্ট আগে ইনডাইরেক্ট অবজেক্ট পরে। তারপর will you sign, will you বারবার সাইন বলছি, will you sing a song, তার মানে a song মানে ডাইরেক্ট অবজেক্ট ফর মি মানে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো এবার দেখো ভালো করে দেখো জিনিসটা। প্রথমে প্রথম সেন্টেন্স গুলোতে ইনডাইরেক্ট অবজেক্ট আগে লেখা ছিল, তারপর ডাইরেক্ট অবজেক্ট লেখা ছিল। সেকেন্ড সেন্টেন্স গুলোতে ডাইরেক্ট অবজেক্ট আগে লেখা আছে, ইনডাইরেক্ট অবজেক্ট পরে লেখা আছে। তাহলে শুধু পার্থক্যটা কি হয়েছে? পার্থক্য এটা হয়েছে যে মাঝখানে একটা করে প্রিপোজিশন চলে এসছে, রাইট? মাঝখানে একটা করে প্রিপোজিশন চলে এসছে। হ্যাঁ, দেখো, তাই না? মাঝখানে একটা করে প্রিপোজিশন চলে এসছে। তাহলে এখান থেকে কি কনক্লুশনে যাওয়া যায়? এখান থেকে এই কনক্লুশনে আসা যায় যে নয়তো তুমি ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট ইউজ করো, নয়তো ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট ইউজ করো। এইটাই লেখা আছে এটাতে, আর এটা লেখা আছে এটাতে। ঠিক আছে, তো প্রথমটা লেখা আছে হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট দিয়ে, ডাইরেক্ট অবজেক্ট পরে লেখা আছে আর ইনডাইরেক্ট অবজেক্ট আগে লেখা আছে। পরেরটাতে কি লেখা আছে? ডাইরেক্ট অবজেক্ট আগে লেখা আছে, তার সাথে প্রিপোজিশন যোগ করে তারপর ইনডাইরেক্ট অবজেক্ট লেখা হয়েছে। ওকে, তো এটাই হচ্ছিল এই নিয়মটা বোঝানোর উদ্দেশ্য। তারপর note the replacement of proper object with the use of following verbs with special reference to the preposition। বলছি এইসব প্রিপোজিশনের ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট কিরকম ভাবে ইউজ হয়েছে ভালো করে দেখো। প্রোভাইড, সাপ্লাই, ফার্নিশ। প্রোভাইড মানে দেওয়া, সাপ্লাই মানে দেওয়া, ঠিক আছে? ফার্নিশ মানে স্থাপন করা, ঠিক আছে? ফার্নিশ এ প্রপার এক্সকিউজ ফর ইওর অ্যাবসেন্স। ফার্নিশ করা মানে দেখাও, এরকম। এন্ট্রাস্ট, আই এন্ট্রাস্ট, হি ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দিস ইনফরমেশন, ঠিক আছে? তাকে বিশ্বাস করা হয়েছিল। তবে প্রেজেন্ট মানে হচ্ছিল গিফট করার সেন্সে। দেখো প্রথমটা কি বলেছে যে আই প্রোভাইড হিম মানি, আমি তাকে টাকা দিয়েছিলাম, আমি তাকে টাকা দিয়েছিলাম। ইজ ইনকারেক্ট, ঠিক আছে? এটা কারেক্ট নয়। কারেক্ট কি? আই প্রোভাইড হিম উইথ মানি, ঠিক আছে? এটা যে মানিটা কি বলতো? মানিটা হচ্ছিল তোমার ডাইরেক্ট অবজেক্ট, রাইট? আই প্রোভাইড হিম, হিমটা কি বলতো? ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছিল আগে বসেছে এবং ডাইরেক্ট অবজেক্ট পরে বসেছে, কিন্তু আগের আগের নিয়মের সম্পূর্ণ বিপরীত। মানে আগে আমি কি বলেছিলাম? আগের নিয়মটা বলেছিলাম যে ডাইরেক্ট অবজেক্ট আগে বসবে, ইনডাইরেক্ট অবজেক্ট যদি পরে বসে তাহলে তার মাঝখানে প্রিপোজিশন বসবে। এখানে দেখো এখানে সম্পূর্ণ উল্টো। এই নিয়মগুলোর ক্ষেত্রে আই প্রোভাইড হিম উইথ মানি, আই প্রোভাইড হিম, প্রোভাইড হোম, তাহলে হিম, তার মানে এটা ইনডাইরেক্ট অবজেক্ট।
তার মানে এখানে এই ক্ষেত্রে নিয়ম কি হবে, ভার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস চলো ডাইরেক্ট অবজেক্ট, রাইট? তারপর আই প্রোভাইড মানি টু হিম, যদি এটাকে এরকম ভাবে লিখতে চাও উল্টো করে, তাহলেও এখানে তোমাকে প্রিপোজিশন পুট করতে হবে। তার মানে এই নিয়মগুলোর ক্ষেত্রে কি, ভার প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, তার মানে এখানে দু ক্ষেত্রেই মাঝখানে একটা করে প্রিপোজিশন আসবে। যেখানে এখানে কোনো প্রিপোজিশন ছিল না, শুধুমাত্র প্রিপোজিশন এইখানটায় এসেছিল, কিন্তু এখানে দুটো ক্ষেত্রে প্রিপোজিশন আসবে। তুমি যদি ডাইরেক্ট অবজেক্ট আগে করো কি ডাইরেক্ট অবজেক্ট পরে করো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তারপরেটা দেখো। তারপরেরটা কি আছে, যে দা কারেক্ট ইউজ অফ এই সব জিনিসগুলোর, রব মানে হচ্ছে ছিনতাই করে নেওয়া, ফাইন মানে হচ্ছিল ইয়ে করা, ফাইন করা, রাইট? তারপর ইনফর্ম মানে জানানো, এক্সপ্লেইন মানে হচ্ছিল বিস্তারিত বর্ণনা দেওয়া, তারপর রেকমেন্ড মানে হচ্ছিল তার নাম রেকমেন্ড করা এরকম, কম্পেনসেট মানে হচ্ছিল লসের জন্য ক্ষতিপূরণ দেওয়া, তারপর সাজেস্ট মানে হচ্ছিল আহ, ইয়ে করা, উপদেশ দেওয়া, তারপর প্রপোজ, প্রপোজ মানে উপদেশ দেওয়া। ঠিক আছে, তো এবার বলছে রব এ পার্সন অফ সামথিং। দেখো এগুলো সবগুলো না বোঝানো আছে, ঠিক আছে, কিরকম ভাবে ইউজ হবে। ঠিক আছে, রব, আই রব হিম অফ, আই রব হিম অফ দা ওয়াচ। ঠিক আছে, এরকম করে মানে আমি তার থেকে তার ওয়াচটা ছিনিয়ে নিলাম, এটা। ওকে, তারপর ফাইন সামথিং, ফাইন, ফাইন সামওয়ান সামথিং। ঠিক আছে, যেমন আই ফাইন হিম 10 রুপিস। ঠিক আছে, তারপর ইনফর্ম সামওয়ান অফ সামথিং, আই ইনফর্মড হিম অফ হিজ ফাদার্স ডেথ। ঠিক আছে, এরকম। তারপর এক্সপ্লেন সামথিং টু সামওয়ান। ঠিক আছে, তার মানে আই এক্সপ্লেন দ্য ম্যাটার টু হিম, এরকম। তারপর রেকমেন্ড অর সাজেস্ট অর প্রপোজ সামথিং somebody to others, তার মানে কি বলছে যে রেকমেন্ড হিম, রেকমেন্ড, আই রেকমেন্ড হিম টু ডু দিস, এরকম। ওকে, তারপর কম্পেনসেট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ, সামওয়ান ফর সামথিং। ঠিক আছে, আই কম্পেনসেট ফর হিজ লস। ওকে, এবার দেখো সেইগুলোরই এই একের এর হচ্ছিল এইটা দেওয়া আছে, বলছে হি রবড দ্য ওল্ড উম্যান অফ হার অর্নামেন্টস। ওকে, হি রবড দ্য ওল্ড উম্যান অফ দ্য অর্নামেন্টস। ঠিক আছে, তারপর দ্য টিচার ফাইন্ড হিম 10 রুপিস। টিচার তাকে ফাইন করলো, এখানে কোনো ইয়ে দরকার নেই, কোনো কোনো প্রেপোজিশনের দরকার নেই। ওকে, ফাইন্ড হিম 10 রুপিস। তো সেই জন্য আমি বলছি দেখো, এখনো অবধি তোমরা অনেক ধরনের জিনিস বললে। প্রথমটা কি বললে, প্রথমটা এরকম বললে কি যে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট যদি আগে আসে, তাহলে সরি, ডাইরেক্ট অবজেক্ট যদি আগে আসে তার সাথে প্রিপোজিশন যোগ করে ইনডাইরেক্ট অবজেক্ট করো। তারপর তুমি কি বললে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট যাই আসুক না কেন, সেই সব ভার্বগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন যোগ করো, তারপর ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট লাগাও। ঠিক আছে, তারপর তুমি আবার কি বললে, যে এই ধরনের স্ট্রাকচার গুলো যেগুলো এক একটা জিনিসের জন্য এক এক রকম, তো এগুলো তুমি মুখস্থ এত কিছু মনে রাখা সম্ভব না, তুমি লেখো, লিখলে তোমার মাথায় ঢুকবে। এই জিনিসগুলো যেন ডাইরেক্ট তোমার কাছে চলে আসে, যে মাথায়, যে হি ওয়াজ রব উইথ দিস। ঠিক আছে, হি রবড মি দিস, হি রব মি অফ দিস। ঠিক আছে, যেমন হি রব দ্য ওল্ড ওম্যান অফ দ্য অফার ওল্ড অফার অর্নামেন্ট, রাইট? তারপর দ্য টিচার ফাইন, ফাইন যদি হয় তাহলে আর কিছু করবো না, ফাইন হিম 10 রুপিস। তারপর দ্য উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ইনসিডেন্ট, এরকম এরকম যেন সবসময় মাথায় চলে আসে, রাইট? দ্য পুলিশ অফ দ্য ইনসিডেন্ট। ঠিক আছে, তারপর তারপর হচ্ছিল দ্য টিচার এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য পোয়েম টু হিম। ঠিক আছে, এরকম। তারপর হি রেকমেন্ডেড ফর মি ফর প্রমোশন টু দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, তারপর হি রেকমেন্ডেড দিস বুক টু হিম, টু হিজ স্টুডেন্ট। তারপর আই শ্যাল কম্পেনসেট ইউ ফর দ্য লস। তো বোঝা গেল, তার মানে এগুলো উপায় হচ্ছিল পরিষ্কার মুখস্থ করো, খাতায় লেখো, পরের দিন পড়ো, আবার পরের দিন লেখো, পরের দিন পড়ো, তারপরের দিন পড়ো, দেখো পরের সপ্তাহের মধ্যে আরামসে মুখস্থ হয়ে যাবে। ওকে, এগুলো কিন্তু ব্রেনে ঢুকিয়ে নিতে হবে, এগুলো ওই রকম একবার পড়ে গেলাম, ব্যাস রেখে দিলাম, আবার পরের সপ্তাহে বললাম, কিচ্ছু লাভ নেই। ঠিক আছে,
বরং এই সময়টাই নষ্ট করা। এই যে পড়ছো, নয়তো তুমি আমি যেরকম করে বলছি সেরকম করে পড়ো, আর নয়তো তোমাকে পড়তেই হবে না। ঠিক আছে? কারণ কি অল্প পড়ে বা পড়ে রেখে দিয়ে আবার পরের সপ্তাহে খাতা খুলে বসলে হবেই না। ওকে? তো তার থেকে নয়তো আমি যেরকম ভাবে বললাম সেরকম করে পড়ো, আর নয়তো পড়ার দরকার নেই। ওকে? আচ্ছা, আজকে রুল 3 অব্দি থাকুক। এর পরের ভিডিওতে আমরা বাকি রুলগুলো আর অল্পই আছে, বাকি রুলগুলো আমরা ব্যাখ্যা করবো।